এই মুহূর্তে সাতক্ষীরার শ্যামনগরে আছেন তানজিম আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, সময় যত গড়িয়েছে ঘূর্ণিঝড় রিমেলের প্রমাত্ম রূপ তত দেখছে উপকূলবাসী। এই মুহূর্তে রাত 1টা ক্রস করেছে এবং ঘূর্ণিঝড় রিমেলের যে প্রভাব সেটি তীব্রভাবে বিরাজমান সাতক্ষীরার উপকূল জুড়ে। আমরা এই মুহূর্তে যে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নীলডুবুর এলাকায় রয়েছি, সেখানে কিন্তু তীব্র বেগে আসলে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি দেখা যাচ্ছে। যদিও কিছুক্ষণ আগে সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে মান্দারবাড়ি যে ফরেস্ট ক্যাম্প, এখান থেকে 80 কিলোমিটার দূরে রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন যে সেখানে ঝড়টি থেমে গিয়েছে, সেখানে পানি রয়েছে, কিন্তু এর প্রভাব কিন্তু আসলে আমরা দেখছি এই যে সাতক্ষীরার উপকূল জুড়ে শ্যামনগর আবাসনী এলাকা সেখানে তীব্রভাবে বিরাজ করছে। অর্থাৎ এখানে আসলে আমরা ছবিতে একটু দেখানোর চেষ্টা করছি ঠিক কিভাবে নদীতে পানিটা আশ্রে পড়ছে তীরে, এবং গাছ এত প্রচন্ড বাতাস যে তার ফলে কিন্তু এই যে গাছপালাগুলো ধুয়ে পড়ছে আসলে বলতে হবে। এবং পানি আসলে ক্রমান্বয়ে প্রতি ঘন্টায় ঘন্টায় বলতে হবে যে পানি এক এক ফুট করে বাড়তেছে। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যে স্তরে পানি ছিল তার চেয়ে অন্তত 1 ফুট পানি বেড়েছে। অর্থাৎ এই যে পূর্ণিমার যে ভরা জোয়ার চলছে, এই জোয়ারের মধ্যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব, এর ফলে কিন্তু ফুলে ফেপে উঠছে নদীগুলো। প্রতিটি নদী বিপদ সীমার কয়েক ফুট উপর দিয়ে আসলে পানি প্রবাহিত হচ্ছে। এবং এটি যে 2টা পর্যন্ত যে জোয়ার থাকার কথা, সেক্ষেত্রে এই যে উঁচু জায়গাটিতে আমরা রয়েছি সাতক্ষীরা যে রেঞ্জ কার্যালয় বন বিভাগের, সেই কার্যালয়ের উপরেও কিন্তু আসলে পানি উঠে যেতে পারে। সেক্ষেত্রে লোকালয় আসলে ঠিক এই মুহূর্তে যদিও আমরা যেতে পারছি না লোকালয়ে, তবে ধারণা করা যাচ্ছে যে নিম্ন অঞ্চলের অনেক এলাকা প্লাবিত হবে। অর্থাৎ এত বেশি উচ্চতার পানি যে সন্ধ্যার সময় যেসব জায়গায় কম উচ্চতার পানি ছিল, এর চেয়ে নিচে ছিল পানি, ঠিক সেই সময়টিতেও কিন্তু খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। নিম্ন অঞ্চলগুলো সুন্দরবন প্লাবিত হয়েছে। এই মুহূর্তে যেহেতু পানি আরো বাড়ছে, উচ্চ মাত্রার জলোচ্ছ্বাস হচ্ছে, সেক্ষেত্রে বলতে হবে যে এই পানি আসলে বৃদ্ধি পেতে থাকলে যে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল সেটি হয়তো সত্য হতে পারে। অর্থাৎ ঘূর্ণিঝড় রিমেলের যে প্রভাব উপকূল জুড়ে পড়ছে, অরক্ষিত যেসব বেড়িবাঁধ রয়েছে নাজুক অবস্থায় রয়েছে, সংস্কারবিহীন অবস্থায় রয়েছে, সেই বাঁধগুলো তলিয়ে যেয়ে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হতে পারে। এর ফলে মানুষের মাছের ঘের থেকে শুরু করে বসত বাড়ি এবং ফসলের যে কৃষি ক্ষেত্র রয়েছে সবকিছু প্লাবিত হতে পারে। এবং স্থানীয় যে মানুষরা রয়েছেন আবারও তারা অর্থনৈতিকভাবে একটি ক্ষতির মুখে পড়তে পারেন বলে যারা এখানে রয়েছেন স্থানীয়রা আশ্রয় কেন্দ্রগুলোতে, সাইক্লোন শেল্টারগুলোতে আশ্রয় নিয়ে যে মানুষেরা রয়েছেন, তারা আমাদেরকে এই শঙ্কার কথা জানিয়েছেন। তারা আসলে বলছেন তারা একদিকে শঙ্কিত, একদিকে ভীত, একদিকে উদ্বিগ্ন। অর্থাৎ এত কিছু একসাথে সংমিশ্রণ। এজন্যই যে তারা বলছেন প্রতি বছর মে মাসে কোনো না কোনো দুর্যোগ আশ্রে পড়ে, কোনোটি হয়তো বিপুল বিক্রমে, কোনোটি হয়তো ছোট পরিসরে। তবে এই যে ঘূর্ণিঝড় রিমেলের আঘাত, সেটি যদি এর আগে এক দশকে যেসব 8টি ঘূর্ণিঝড় আঘাত এনেছে, এর মধ্যে 2-1টি বেশ বড় ঘূর্ণিঝড় ছিল। সেই ঘূর্ণিঝড় যদি বড় আকারে যে আশ্রে পড়ার কথা দেখা যাচ্ছে, কারণ বিভিন্ন জায়গায় আমরা খবর নিয়ে জেনেছি অনেক অঞ্চল এলাকায় কিন্তু উপকূল এলাকায় বাঁধ ভেঙেছে, গাছপালা ভেঙেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে কয়েকটি জেলার লাখ লাখ মানুষ। সে কারণে কিন্তু এটিও আসলে বড় একটি ক্ষতির জায়গা দাঁড় করিয়েছে। এবং সকাল হলে আসলে যেহেতু রাত, এখন নির্ঘুম রাত কাটছে মানুষের আশ্রয় কেন্দ্রগুলোতে, সকাল হলে আসলে বোঝা যাবে ঘূর্ণিঝড় রিমেলের যে আঘাত সেটি আসলে উপকূলে কতটা প্রভাব ফেলবে এবং এর ফলে ঠিক কি ধরনের ক্ষয়ক্ষতি হবে। যদিও ধারণা করা হচ্ছে যে এটির প্রভাবে কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি হবে। অর্থাৎ বিকেল থেকে এর আগে দুপুরবেলা যে জোয়ার ছিল, সেই জোয়ারেও কিন্তু বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, বেশ কিছু ঘের বাড়ি ভেসে গিয়েছে, রাস্তাঘাট ভেঙেছে, বাঁধ ভেঙেছে। এর ফলে এখন যেহেতু জোয়ারের পরিমাণটি আরো বেড়েছে এবং এই জোয়ারের যেহেতু উচ্চতা বাড়ছে এবং ক্রমান্বয়ে এটি তার শক্তিও বাড়াচ্ছে। যদিও বলা হচ্ছে যে ঘূর্ণিঝড়টি হয়তো উপকূল অতিক্রম করবে, কিন্তু সেই অতিক্রমটি আসলে কতক্ষণ নাগাদ করতে পারে সেই বিষয়টি কিন্তু আসলে শঙ্কিত রয়েছেন স্থানীয় মানুষ। তারা বলছেন যে এই যে তীব্রতা আসলে আমরা দেখানোর চেষ্টা করছি, ঠিক চারিদিকটা আমি আমার হয়তো দেখাতে পারছি না। আমি আমার সহকর্মীকে অনুরোধ করছি ঘুরে দেখানো যায় কিনা আসলে ঠিক কি পরিমাণ প্রমত্তা হয়ে উঠেছে এই যে নদীটি এবং বন সংলগ্ন এলাকাটি। এর পাশে কিন্তু আসলে শুধু এই নদীটি নয়, যে সব নদী রয়েছে উপকূলে বেশিরভাগ নদীতে ঠিক একই রকমের চিত্র এবং প্রতিটি নদী ফুলে ফেপে উঠেছে। এবং যেসব যে মাছ ধরা নৌকাগুলো আসলে বিভিন্ন জায়গায় নিকটে সংরক্ষণ করে রাখা হয়েছিল, সেগুলো আসলে হয়তো ভেসে যাওয়ার ওটা যে উপক্রম তৈরি হচ্ছে। আমরা দেখছি যে সব যারা রয়েছেন আসলে তারাও বলছেন যে এই ধরনের রিমেলের যে প্রভাব আসলে এটি যেহেতু জোয়ারের সময় এসেছে,
এটি যেহেতু জোয়ারের সময় এসে পড়েছে সেক্ষেত্রে কিন্তু এটি এক ধরনের বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রথমে যে ধারণা ছিল আবহাওয়া অধিদপ্তরের বিশ্লেষণ অনুযায়ী সন্ধ্যা 6টার দিকে এটি আঘাত আনার কথা ছিল উপকূলে, সেক্ষেত্রে সন্ধ্যা 6টার দিকে যে উপকূলে আঘাত হানার কথা ছিল সেই সময় যদি ভাটার টান ছিল সেক্ষেত্রে কিন্তু এত বেশি পানির চাপ হতো না। কিন্তু যেহেতু 10টার পরে এটি সম্মুখভাগ এবং মূল কেন্দ্র আসতে পড়তে শুরু হয়েছে, এর ফলে কিন্তু এই জোয়ারের একদম ঠিক জোয়ারের সময় এটি সংগত কারণে এই পানির উচ্চতা বেড়েছে এবং এবার নদীগুলো কিন্তু ফুলে ফেপে উঠছে এবং নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে এবং এর ফলে যেসব বাঁধ রয়েছে নাজুক অবস্থায়, অর্থাৎ খুলনা, বাগেরহাট, সাতক্ষীরাতে যে 2000 কিলোমিটার বেশি বাঁধের মধ্যে 51 কিলোমিটার অন্তত অধিক ঝুঁকিপূর্ণ সেই বাঁধগুলোতে কিন্তু আসলে ভেঙে পড়লে যেসব বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার উপকূল থেকে ঘূর্ণিঝড় রিমেলের আঘাত আনার যে খবর তার সর্বশেষ। আমরা এখন যেতে চাই কুয়াকাটাতে, সেখানে রয়েছে না আমাদের সহকর্মী শিকদার জাবির, সরাসরি যাচ্ছি তার কাছে। এটি এখন কিন্তু স্থলভাগে আঘাত হানতে শুরু করেছে। এই মুহূর্তে পটুয়াখালীর খেপুপাড়া, কুয়াকাটা এই অঞ্চলে আঘাত হানছে ঘূর্ণিঝড় রেমাল। এ কারণে তীব্র ঝড়ো হওয়া, সেই সঙ্গে রয়েছে বৃষ্টি, আর কুয়াকাটা সমুদ্র সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। আসলে আপনারা দেখতেই পাচ্ছেন কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকাতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। আসলে এতক্ষণ জোয়ার ছিল, জোয়ারের তীব্রতার কারণে পানির উচ্চতা আরও বেশি ছিল। এই মুহূর্তে জোয়ারের তীব্রতা কমে যাচ্ছে, ভাটা লাগতে শুরু করেছে, যার কারণে কিন্তু পানির উচ্চতা একটু কম দেখা যাচ্ছে। তবে আরও 1 ঘন্টা 2 ঘন্টা আগে জোয়ারের তীব্রতা ছিল, প্রচণ্ড ঢেউ ছিল, ঢেউয়ের তাণ্ডব ছিল। এসব মিলিয়ে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালী উপজেলার চর মন্তাজ, চালিতাবুনিয়া, চর আন্ডা, চর কাশেম সহ বেশ কয়েকটি চরাঞ্চলে 4 থেকে 5 ফুট উচ্চতার পানি বৃদ্ধি পেয়েছে। সে কারণে উপকূলের নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে, আর মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। উপকূলের বাসিন্দারা সাইক্লোন শেল্টার গিয়ে আশ্রয় নিয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু উপকূলের মানুষ নির্ঘুম রয়েছে। ঘূর্ণিঝড় আঘাত হানছে, আঘাত হানার কারণে আসলে উপকূলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয় সেটি কিন্তু উপকূলবাসী, সেই ভয়ে কিন্তু উপকূলবাসী আছেন। তো প্রতিবারের যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ে পটুয়াখালীর উপকূলে সবচেয়ে বেশি আঘাত হানে, পটুয়াখালীর উপকূলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সে কারণেই কিন্তু আসলে এই অঞ্চলের মানুষের মধ্যে এই মুহূর্তে আতঙ্ক বিরাজ করছে। বিগত দিনে সিডোর, আইলা সহ বেশ কয়েকটি যে ঘূর্ণিঝড় ছিল সেই ঘূর্ণিঝড় উপকূল লণ্ডভণ্ড করেছে। এবারের ঘূর্ণিঝড় রেমাল আসলে কতটা লণ্ডভণ্ড করবে সেটি আসলে বিষয়ে, সেটি আমরা আরও কিছুক্ষণ পরে আমরা সেটি আপনাদের বিস্তারিত জানাতে পারবো। উপকূলের কোন কোন অঞ্চলে আঘাত এনেছে এবং কোন কোন অঞ্চলে কী ধরনের ক্ষতি হয়েছে সেটি আসলে আরও যখন রাত গভীর হবে এবং আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে সেটি আপনাদের জানাতে পারবো। একটি বিষয় আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে এবারের ঘূর্ণিঝড় রেমাল এটি জলোচ্ছ্বাসে রূপ নিয়েছে। জলোচ্ছ্বাস অর্থাৎ জলোচ্ছ্বাস যেটি 4 থেকে 5 ফুট পানি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, যার কারণে উপকূলের বিধ্বস্ত বেড়িবাঁধ, অরক্ষিত বেড়িবাঁধ দিয়ে হু হু করে লোকালয় পানি প্রবেশ করছে। এছাড়াও উপকূলের যেসব নিম্নাঞ্চল রয়েছে বেড়িবাঁধের বাইরে, সেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বা জানমালের তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই। তবে যদি সময় মতো আশ্রয় কেন্দ্রে আশ্রয় না নিত সেক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হতে পারত, বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা ছিল। তো আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে, আর এই আশ্রয় নেয়ার কারণেই কিন্তু আসলে জানমালের ক্ষতি কমবে বলে প্রত্যাশা করছেন
সংশ্লিষ্টরা। তো আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি জানানো হয়েছিল যে ঘূর্ণিঝড় রেমাল মধ্যরাতে স্থলভাগে আঘাত হানবে এবং সেটি 2 থেকে 3 ঘন্টা স্থায়ী হবে। তো এই মুহূর্তে কিন্তু স্থলভাগে আমরা সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিকদার জাবির, এবং শুরুতে ছিলাম সাতক্ষীরা থেকে, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানজিম আহমেদ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে চট্টগ্রামের লালখান বাজারে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং খুলনার মৌলভীপাড়ায় আব্দুল্লাল মামুন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি শফিকের কাছে। সাধারণত বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের 3টি প্রভাব লক্ষ্য করা যায়। একটি হচ্ছে ভারী বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস এবং বাতাস। চট্টগ্রামে এই মুহূর্তে যেটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যেটি আশঙ্কার কারণ হয়ে দেয়, মাথা ব্যথার কারণ হয়ে দেয়। কারণ চট্টগ্রামে কিন্তু ভারী বর্ষণ হলে পাহাড় ধসের একটি সম্ভাবনা থাকে। কিছুক্ষণ আগে কিন্তু জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান আকবর্ষা এলাকা, বিভিন্ন পাহাড়ি এলাকায় কিন্তু সেখানে যারা বসবাস করছে এরকম প্রায় 2000 পরিবারকে বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়েছে। গত 15 বছর চট্টগ্রামে বিভিন্ন পাহাড় ধসে চট্টগ্রাম বিভাগে প্রায় 350 মানুষের মৃত্যু হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখন ভারী বৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে চট্টগ্রামে যে পাহাড়গুলো রয়েছে, জেলা প্রশাসনের তথ্য মতে 26টি পাহাড় রয়েছে ঝুঁকিপূর্ণ, যেখানে 50,000-এর বেশি পরিবার বসবাস করছে। এই পর্যন্ত 2000 পরিবারকে তার আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আপনাকে জানিয়ে রেখে ছামাত আন্তর্জাতিক বিমানবন্দর সব ধরনের ফ্লাইট উঠানো বন্ধ রয়েছে এবং বঙ্গবন্ধু টানেল যেটি একেবারে যে গাড়ি ঘোড়া একেবারে যে গাড়িতে সেখানে ভেতরে গাড়ি চলাচল একেবারে বন্ধ রাখা হয়েছে। এবং এর আগে কিন্তু কিছুক্ষণ আগে চট্টগ্রামে যে পতেঙ্গা যে সমুদ্র সৈকত রয়েছে, যেখানে জেলেপাড়া রয়েছে, সেই জেলেপাড়া 2টি জেলেপাড়া কিন্তু পরিদর্শন করেছে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল বাশার ফখরুজ্জামান। সেখানে তারা যারা বসবাস করছে তাদেরকে সেখান থেকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে এবং সবকিছু মিলিয়ে পুরো চট্টগ্রামে প্রায় 1034টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং 182টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে এবং যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু বসবাসকারীদের সরিয়ে নেওয়া হয়েছে। সবকিছু মিলে যেটি বলা হয়, এখন যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে সেক্ষেত্রে পাহাড় ধসের সংখ্যা রয়েছে। পাহাড় ধসে যেই ভারী ঝুঁকিপূর্ণ যে পাহাড়গুলো রয়েছে সেখান থেকে কিন্তু বিভিন্ন টিম পাঠিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাতব্যাপী সেখান থেকে যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলবে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি নিজেও বিভিন্ন এলাকা কিন্তু পরিদর্শন করেছেন। আকবর্ষা এলাকা তিনি পরিদর্শন করেছেন কিছুক্ষণ আগে। সেখান থেকে যারা ঝুঁকিপূর্ণ বসবাস করে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তারা বলছে যে আজকে সকাল থেকেই বিভিন্ন বিভিন্ন পাহাড়ের ঢালে বসবাস করছে ঝুঁকিপূর্ণভাবে। এরকম প্রায় 2000 পরিবারকে বিভিন্ন জায়গায় তারা সরিয়ে নিয়েছে এবং যে আবহাওয়া অফিস যেটি বলছে তারা রাত 2টার পরে কিন্তু আসলে তারা সর্বশেষ তথ্য দিবে কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। তবে যে বৃষ্টিপাত হচ্ছে 1 ঘন্টা ধরে সেটি কিন্তু অন্যান্য সময়ের তুলনায় কম বলা যায় না, কারণ এরকম ভারী বৃষ্টিপাত হলে কিন্তু চট্টগ্রামে পাহাড় ধসের একটি সম্ভাবনা থাকে, যেটিকে চট্টগ্রামের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে যায় ভারী বৃষ্টিপাত। তো হচ্ছে সবকিছু মিলিয়ে যেটি বলা যায় যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যে চট্টগ্রামে যেটি দেখা দিয়েছে সেটি হচ্ছে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সেই ভারী বৃষ্টিপাতে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং পাহাড় ধসের আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ তথ্য। এখন আমি চলে যাচ্ছি খুলনায়। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দিনভর কিন্তু খুলনার বিভিন্ন উপকূলীয় এলাকার মানুষের আতঙ্ক কেটেছে। সেই আতঙ্ক সন্ধ্যার পরে কিন্তু আসলে বহু গুণে বেড়েছে। এর কারণ হচ্ছে কি আসলে সন্ধ্যার পরে কিন্তু বাতাসের গতিবেগ বাড়তে থাকে এবং খুলনা অঞ্চলে বৃষ্টি শুরু হয়। আর রাত 10টার পরে খুলনার উপকূলীয় এলাকার বৃষ্টি যখন শুরু হয় এর পরে কিন্তু বৃষ্টি খুলনার শহরেও চলে এসেছে। এই মুহূর্তে কিন্তু খুলনা শহরের বিভিন্ন স্থানে প্রচণ্ড গতিতে বাতাস বয়ে যাচ্ছে, সেই সাথে কিন্তু বৃষ্টি হচ্ছে, কখনো কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে,
কখনো কখনো হালকা বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিতে কিন্তু এখানকার যে রাস্তাঘাট সেটি কিন্তু মোটামুটি একেবারে তলিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। একটু বলে রাখি, শহরে আজ কিন্তু যে খুলনার যে বিভিন্ন উপকূলীয় এলাকা অর্থাৎ দাকোপ, কয়রা, পাইকগাছা সহ যে সমস্ত এলাকায় আজ সকাল থেকে যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটি কিন্তু সন্ধ্যার পরে শুরু হয়েছে। এই মুহূর্তে প্রচণ্ড আসলে বৃষ্টি হচ্ছে এখানে। এই মুহূর্তে যদিও রাতের বেলায় সাধারণ মানুষ শহরে রাস্তায় নেই, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু শহরে বেশ পানি জমার মতো একটি অবস্থা তৈরি হয়েছে। একটু যদি বলে রাখি যে ঘূর্ণিঝড় রামেল এটি কিন্তু আজ সকাল থেকে আতঙ্কিত করে রেখেছিল উপকূলীয় এলাকার মানুষগুলোকে এবং বিভিন্ন উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ যেগুলো রয়েছে দুর্বল অবস্থা সেগুলো কিন্তু আসলে কোথাও কোথাও ভেঙে গিয়েছে। এরপরে কিন্তু এই মুহূর্তে আমরা জানি যে এই মুহূর্তে উপকূল অতিক্রম করছে এই ঘূর্ণিঝড় রামেল এবং এটি প্রচণ্ড গতিতে এটি আছড়ে পড়ছে, বিভিন্ন স্থানে প্রচুর ঢেউ হচ্ছে। এর ফলে কিন্তু ওখানকার উপকূলীয় এলাকার বৃষ্টিপাত বা উপকূলীয় এলাকার যে বাতাস সেটির কারণেও কিন্তু শহরের বিভিন্ন এলাকায়ও কিন্তু অর্থাৎ উপকূলীয় এলাকার খুব কাছাকাছি আমাদের এই খুলনা শহরের বিভিন্ন এলাকায় কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং আশেপাশে যত গাছ আছে সেই গাছও কিন্তু বাতাসে কোথাও কোথাও একেবারে নুয়ে পড়ছে এবং কোথাও কোথাও কিন্তু আমরা খবর পেয়েছি যে এই গাছও দু একটি ভেঙে পড়েছে। একটু বলে রাখি যে আজ কিছুক্ষণ আগে আমি আবহাওয়া অফিসের কর্মকর্তার সঙ্গে কথা বলছি, তারা আসলে আমাদের জানিয়েছেন আজ সারা রাতে কিন্তু একই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টায় খুলনা অঞ্চলে 84 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যে বৃষ্টিপাত হলে কিন্তু খুলনার আশেপাশের বিভিন্ন স্থান কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে যেতে পারে, জলাবদ্ধতা তৈরি হতে পারে। উপকূলীয় এলাকার কথা যদি বলি, সারাদিন আমরা খুলনার দাকোপে ছিলাম, সেখানেও কিন্তু আমরা দেখেছি সন্ধ্যার পর যে বৃষ্টি শুরু হয়েছে এবং এখনকার খবর হচ্ছে সেখানেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের ফলে কিন্তু উপকূলীয় এলাকার পাশে নদীর পানি স্বাভাবিকের তুলনায় বেশি উচ্চতায় এটি আসলে প্রভাবিত হচ্ছে এবং যে সমস্ত এলাকায় বেড়িবাঁধগুলো দুর্বল অবস্থায় রয়েছে সেসব এলাকায় কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে এবং অনেক স্থানে আমরা খবর পেয়েছি যে এই অধিক বৃষ্টিপাতের কারণে কিন্তু প্লাবিত হয়ে এই যে বেড়িবাঁধগুলো রয়েছে সেখান থেকে ওভারফ্লোর মাধ্যমে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। তো সব কিছু মিলে বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে, সারা দিন আগামী 24 ঘন্টায় একই রকম বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ঘূর্ণিঝড় রামেলের প্রভাবে যে বৃষ্টি হচ্ছে তার সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে এবং শুরুতে ছিলাম চট্টগ্রাম থেকে।